আমিও কিন্তু যাব তোমার সঙ্গে। কেন? আমি শুধু একটা প্রশ্নই করব, ঝগড়ার সময় ছন্দক দাদার কোন কোন বন্ধু উপস্থিত ছিল? তিওয়ারি, তুমি নিজে উপস্থিত থাকবে কোর্টে, বুঝতে পেরেছো? কেসটা কোন দিকে গড়াচ্ছে সমস্ত কিছু আমাকে জানাতে থাকবে। দেখো কেউ যেন চিনে না ফেলে তোমাকে আবার, বুঝতে পেরেছো? জানোই তো কেস ফেস যে কোনো সময় অন্যদিকে ঘুরে যেতে পারে। আমার ভালো লাগছে না। আমি একবার যাবো ওই ধানুর বিপক্ষের উকিলের সাথে দেখা করতে। পারবে তো ভাই? হ্যাঁ দাদা, এইটা আমি জড়িয়ে নেব। হ্যাঁ, ভালো করে মুখটুকে জড়িও। আমি বেরোলাম, এখানে কেউ আমাকে দেখে ফেললে আবার মুশকিল। জামাইবাবু এসেছিলেন কোর্ট চত্বরে, অথচ অপেক্ষা করলেন না মামলার শুনানির জন্য? কেন এসেছিলেন? ধানু দিদি, রিপুদলন জেঠুর তৈরি করা মরাকাটা রিপোর্টটা তোমার কাছে আছে তো? ফুলকি, ওগুলো তো এভিডেন্স হিসেবে জমা পড়ে গেছে, কিন্তু কেন? না, আসলে মনে হলো জামাইবাবুকে দেখলাম এক্ষুনি। রুদ্র কোথায়? কি তোমার না খারাপ অভ্যেস হয়ে যাচ্ছে, সবসময় তুমি রুদ্রকে একটা সন্দেহজনক কিছু করতে দেখো, তাই না? আচ্ছা, রুদ্র যদি এখানে আসতো আমার সাথে একবারও দেখা করতো না? চলো ভেতরে চলো। হ্যাঁ চল। আমি অ্যাডভোকেট ধানসিরি রায়চৌধুরী, ও আমার অ্যাসিস্ট্যান্ট, আর ছন্দক মজুমদার আমার ক্লায়েন্ট। দেখা করতে পারি তো? দেখা করতে পারি। থ্যাংক ইউ। ছন্দক দাদা, মা কালী চাইলে সুপ্রীতি কাকিকে আজকে একটা ভালো খবর দেব। সুপ্রীতি কাকি পুজো দিতে গিয়েছে, সকালবেলায় আমায় ফোন করেছিল। মা যে এখনো ভগবানের উপরে ভরসা করছে সেটা দেখলেই আমার অবাক লাগে। ছন্দক দাদা, এইভাবে কেন বলছো? মা কালী চেয়েছে বলেই তো তোমার মামলাটার এই আদালতে শুনানি হচ্ছে। আর ধানু দিদি আজকে এমন ভাবে লড়বে না, তুমি অবাক হয়ে যাবে। ছন্দক দাদা, তোমায় ধানু দিদি যেমন যেমন শিখিয়েছে তেমন তেমন উত্তর দেবে। খুনের দিন যা যা ঘটেছিল তার বর্ণনা অ্যাকিউরেট দিতে হবে, কিন্তু প্রত্যেকবার পিপি চেষ্টা করবে আপনার বয়ানে কোনো অসামঞ্জস্য আছে কিনা সেটা প্রমাণ করতে। গেলবার আপনি কিছু বলার সুযোগ পাননি, কিন্তু এবার পাবেন। পিপি বারবার আপনাকে একই প্রশ্ন করবে, পরীক্ষা করবে আপনি কতটা ঠিক কথা বলছেন। আপনি বুঝতে পারছেন তো? আচ্ছা, তুমি যখন হাতুড়ি নিয়ে জয়িতা দিদিকে হুমকি দিয়েছিলে তখন তো তোমার দুজন বন্ধু উপস্থিত ছিল। তারা কারা? দরকার হলে তো তাদের ডাকতে হবে, তাই না ধানু দিদি? হ্যাঁ, সেদিন দুজন উপস্থিত ছিল, তাদের মধ্যে একজন হলো সুপ্রিয় বোস, শুনেছি সে এখন বিদেশে, আর আরেকজন হলো ঈশিতা পাল। সে নাকি উপকূল পার্টিতে যোগ দিয়েছে, মা খবরটা জানিয়েছিল। এরা দুজনই সেদিন উপস্থিত ছিল, কিন্তু ফুলকি এরা কেউ সাক্ষী দেবে না। মুশকিল আছে। বুঝলাম, তাহলে ঈশিতা পাল আর সুপ্রিয় বৌসি সেদিন তোমার সাথে দেখেছিল, তাই তো দাদা? ধানু দিদি, তুমি আর কিছু বলবে? এখন আর কিছু বলার নেই ফুলকি, যা বলার হিয়ারিং এর সময় বলবো।
ঘরে যখন অপরাধটা নাটক করে তৈরি করছিলাম তখনই মনে হয়েছিল চিংড়ি দিদির কথাটা। তার মানে চিংড়ি দিদির বেশ ভালো রকম হাত আছে পুরো বিষয়টায়। মা কালী প্রথম থেকে আমাকে ঠিক ভাবাচ্ছে। স্যার, আমি বলেছিলাম না চিংড়ি দিদি পুরো বিষয়টার সাথে জড়িত। জয়িতা দিদি যেই দিন খুন হয় সেই দিন চিংড়ি দিদি ওই বাড়িতেই ছিল, ছন্দক দাদা বন্ধু হিসেবে। তার মানে চিংড়ি দিদির অনেক কিছু জানার কথা, কিন্তু এমন একটা ভাব করলো যে কিছুই জানে না। ছন্দক দাদাকে খুনি খুনি বলে কেসটাকে ঢাকা দিতে চাইছিল। ভানু দিদি, তুমি সীতা দিদিকে প্রশ্ন করবে না? ফুলকি, আমি এইভাবে দুমদাম করে কাউকে ডাকতে পারিনি। ঈশিতা দি আমার ক্রস এক্সামিনেশন লিস্টেই নেই। ছোটদা ভাইয়ের কথা মাথায় রেখে আমি লিস্টে ওর নামই রাখিনি। খুব ভালো করেছিস ধানু। ফুলকি, দাদা কিন্তু এত বড় শখটা নিতে পারতো না। আজকে যদি কোর্টে আমরা ঈশিতার দিকে ডাকতাম তাহলে কিন্তু খুব বাজে হতো ব্যাপারটা। পিয়াল, এটা যেমন ঠিক তেমন এও ঠিক। এই ছন্দক বলে ছেলেটা অনেক দিন ধরে সাফার করছে। ঈশিতা যদি সত্যি এই কেসে জড়িয়ে থাকে তাহলে তো ওরও একটা শিক্ষা হওয়া দরকার। আমি এতদিন ফুলকিকে অনেক বকাবকি করেছি, কিন্তু ঈশিতা যে এক্স্যাক্টলি কি কি করেছে সেটাও বুঝতে হবে। তার আগে এই নিয়ে আর কোনো কথা বলো না ফুলকি। আমরা বাড়ি ফিরেই সেটাকে ধরবো। কোনো পয়েন্টই যেন মিস না হয়। আমি যে কাগজটা চাইবো, যে জিনিসটা চাইবো আমাকে তুরন্ত দেবে, ঠিক আছে? তুমি এই কোর্টে নতুন তো? হ্যাঁ স্যার। এরকম একটা কেস দিয়ে শুরু করলে? তোমার সিনিয়র মিস্টার আশিস ব্যানার্জি আমার বন্ধু, তাই বললাম এটা ওপেন অ্যান্ড শার্ট কেস। দেখাই যাক না স্যার, হয়তো এমন অনেক তথ্য আছে যা আগে জানা যায়নি। দেখো, কাকি, তুমি চলে এসেছো? ফুলটা দাও আমার হাতে, আমি ছন্দক দাদার মাথায় ঠেকে আসছি। মা কালী রক্ষা করবে। কাকি, বসবে, চল এসো। কেস নাম্বার 64201 রাজ্য বনাম ছন্দক মজুমদারের কেসের শুনানি শুরু হচ্ছে। সরকার পক্ষ থেকে আপনি আছেন অর্ণববাবু? আগে হ্যাঁ ধর্মবতার।
আর বিপক্ষে ডিফেন্সে আপনি আছেন ধানসিঁড়ি রায়চৌধুরী। ইয়েস মিলর্ড। অন্নবাবু, আপনি শুনানি শুরু করুন। ধর্মাবতার এই কেসটা খুবই সহজ। এটা নিম্ন আদালতে একবার বিচার হয়ে গেছে, আবার ঠিক আছে। পয়েন্টে আসি ইওর অনার। আসামি ছন্দক মজুমদার গোপনে বিয়ে করেন জয়িতা রায়কে। জয়িতা রায় খুব বড়লোক ঘরের মেয়ে। তার বাবা মার ইচ্ছে ছিল না যে এই বিয়েটা হোক। নানা কারণে তাদের মধ্যে ঝামেলা হতো। ছন্দক মজুমদারের একটা অন্য সম্পর্কও ছিল। ঝগড়ার মুহূর্তে ছন্দককে তার স্ত্রীকে শাসাতেও পর্যন্ত দেখা গিয়েছে। একদিন রাগ সামলাতে না পেরে ছন্দক মজুমদার তার স্ত্রী জয়িতা রায়কে হাতুড়ি দিয়ে খুন করে। সুপরিকল্পিতভাবে একটা ট্রেনের টিকিট কেটেও নিজের কাছে রেখে দিয়েছিল, যাতে অ্যালিবাই হিসেবে আদালতে পেশ করা যায়। আর মারণাস্ত্র লুকোনো ছিল একটা ছোট বাগানের জমির নিচে। সমস্ত ডিটেলস আদালতকে দেওয়া আছে। এখন ডিফেন্স কি কারণে ছন্দক মজুমদারকে ভাবছে নির্দোষ, সেটাই তো বোঝা যাচ্ছে না। ধর্মাবতার, আমার মনে হয় আদালতের মূল্যবান সময় নষ্ট করা হচ্ছে। সরকার পক্ষ থেকে এই কেস খারিজ করার জন্য আমি আদালতের কাছে অনুরোধ জানাচ্ছি। ডিফেন্স, আপনার যুক্তি পেশ করুন। ধর্মাবতার আদালতের সামনে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ পেশ করা হয়েছিল আগের অ্যাপিলে, সেই সমস্ত সাক্ষ্য প্রমাণ মিথ্যে। অর্ডার, অর্ডার, অর্ডার। আমার মক্কেল ছন্দক মজুমদার সম্পূর্ণ নির্দোষ। আমি আদালতের সামনে সমস্ত সাক্ষ্য প্রমাণ নতুন করে পেশ করার অনুমতি চাইছি। অবজেকশন ইওর অনার। একটা গোটা মামলার শুনানি হয়ে বিচার হয়ে গেল, এখন বলছেন সমস্ত কিছু ভুয়ো। এটা কি করে সম্ভব? অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ ধর্মবতার। অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি নতুন করে কি তথ্য প্রমাণ দিতে চান যাতে আসামি নির্দোষ প্রমাণিত হয়, সেটা আদালতে পেশ করুন। ধর্মবতার, আমি সমস্ত সাক্ষ্য প্রমাণ পেশ করার আগে আসামির ওপর একটা পরীক্ষা করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ। ছন্দক দাদা, ধরো। অবজেকশন ইওর অনার। এটা কি হচ্ছে? আদালত কি খেলার জায়গা? অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি ঠিক কি প্রমাণ করতে চাইছেন? ফুলকি, তুমি নিজের জায়গায় গিয়ে বসো। ধর্মাবতার, দুম করে যদি আপনার দিকে কিছু ধেয়ে আসে, আপনি আপনার সহজাত রিফ্লেক্সে কাজ করুন। পয়েন্ট টু বি নোটেড ধর্মাবতার, ছন্দক মজুমদারও বলটা ধরার ক্ষেত্রে তার ডান হাত ব্যবহার করেছে, বাঁ হাত নয়। তার মানে সহজাতভাবে উনি বাঁ হাত ব্যবহার করেন না। অবজেকশন, তাতে কি এসে গেল? তাতে এসে গেল ধর্মাবতার, এর আগের শুনানিতে যে পোস্টমর্টম রিপোর্ট আদালতে পেশ করা হয়েছিল সেটা নকল। অর্ডার, অর্ডার, অর্ডার। আসল পোস্টমর্টম রিপোর্ট আদালতের সামনে পেশ করা হয়েছে ধর্মাবতার। এক্সিবিট নাম্বার 1।
ধর্মাবতার এই রিপোর্টে স্পষ্টভাবে লেখা আছে জয়িতা রায়কে যে খুন করেছে সে বাঁ হাতি। তাহলে ছন্দক মজুমদার কি করে খুনি হতে পারে ধর্মাবতার? অর্ডার অর্ডার অর্ডার। ধর্মাবতার আমার মক্কেল ছন্দক মজুমদারকে ফাঁসানো হয়েছে। ধর্মাবতার এটা কোনো সিনেমা নয়, এখানে মন গড়া কথা বললে চলে না। একটা পোস্টমর্টম রিপোর্ট পেশ করা হলো, তার ভিত্তিতে গোটা একটা বিচার হয়ে গেল। এখন বলা হচ্ছে সেটা নাকি সম্পূর্ণ ভুয়ো। ধর্মাবতার, আমি এই কেসের ইনচার্জ শ্রী সদানন্দ বারিককে কাঠগড়ায় আনার জন্য অনুমতি চাইছি। এটা খুব বড়সড় অভিযোগ। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। সদানন্দ বারিক হাজির হও। ধানু, তুই সোজা রিপুদলন চট্টোপাধ্যায়কে ডাকলি না কেন? দাঁড়া দা ভাই, আগে পুলিশ থেকে বলুক ওরা কি অজুহাত দিচ্ছে, আগে শুনি তারপর বলবো। পিয়াল দাদা, দেখেছ ধানু উকিল কিরকম ঝানু উকিল হয়ে উঠেছে? একদম। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। মিস্টার সদানন্দ বারিক, আপনি তো এই কেসটার ইনচার্জ ছিলেন। ডিফেন্স কাউন্সিলের বক্তব্য হচ্ছে এই কেসে যে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ ভুয়ো, মিথ্যে। আপনি এই সম্পর্কে কি জানেন সেটা আমাদের মহামান্য আদালতকে জানান। ধর্মাবতার, যে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেছিল সেটি কোর্টে পেশ করা হয়েছিল। একজন খুব নামকরা ডাক্তার, ডাক্তার রিপুদলন চট্টোপাধ্যায় নিজে এই পোস্টমর্টেম করে রিপোর্ট জমা দিয়েছিলেন। ধর্মাবতার, এই সই যে আসল তার কি গ্যারান্টি আছে? কিন্তু এসই যে জাল সেটা আপনি কিভাবে বললেন? সেটা তো পরীক্ষা করতে হবে। আদালত এখন মধ্যাহ্নভোজের বিরতিতে যাবে। বিরতির পর এর ফয়সালা হবে। কাকি, আর কোনো ভয় নেই। ধানু, আমি ডক্টর চট্টোপাধ্যায়কে ফোন করছি। করেছে তিওয়ারি, এতক্ষণে মেসেজটা করেছে। কি বলবো, কোনো দাদা দুপুরের বিরতির পরে পোস্টমর্টম রিপোর্টটা আসল কিনা সেটার প্রমাণ দেয়া হবে। পোস্টমর্টম রিপোর্টটা আসল কিনা সেটার প্রমাণ দেয়া হবে মানে? না, আসল পোস্টমর্টম রিপোর্টটা ওদের হাতে চলে এলো, কি করে হবে সেটা? তাই ঈশিতা আমাকে কালকে রাত্রে বলছিল, কিন্তু আমি তোকে বিশ্বাস করিনি। আসলটা তো আমি ভগবান, আসলটা যদি ওরা পেয়ে গিয়ে থাকে তাহলে সত্যি সত্যি কি হবে? এই তো মহা গেরোয় পড়া গেল। হ্যাঁ, তো মুশকিল হয়ে গেল। আসল পোস্টমর্টম রিপোর্টে এমন তথ্য আছে যে
ছন্দক মজুমদার ছাড়া পেয়ে যাবে। ছাড়া পেলে ঈশিতাকে একদমই ছাড়বে না। কেন বা ছাড়বে? ঈশিতা বন্ধু সেজে চরম শত্রুতার কাজ করেছে ছন্দকের সাথে। আর ঈশিতাকে জিজ্ঞেস করার লোভ দেখিয়ে পুরো কাজটা আমি করেছি। সেটা যদি সবার সামনে বাইরে চলে আসে, যাচ্ছে তাই কাণ্ড হবে। আমি কি করবো এবার? দেখো আবার কে ফোন করেছে। ভালো, পাবলিক প্রসিকিউটর। এবার কি বলবে কে জানে। আমার ভালো লাগছে না। রুদ্রবাবু, অর্ণববাবু বলুন। আপনি আমাকে বললেন যে জয়িতা রায়ের পোস্টমর্টেম রিপোর্টটা নাকি গায়েব করা হয়েছে। ওরা তো কোর্টে আসল রিপোর্টটাই পেশ করেছে। আমাদের ওই রিটায়ার্ড ওসি সদানন্দ বারিক সে তার বয়ানে বলল যে রিপোর্ট নাকি পাল্টায়নি, কিন্তু ডিফেন্স তো খুব কনফিডেন্ট। আমার ক্যারিয়ারে কিন্তু হারের সংখ্যাটা খুব কম। না, এবারেও হারবেন না আপনি। এবারেও আপনি হারবেন না। আমি শুধু যদি জানতে পারতাম যে ওরা ওদের এই পোস্টমর্টম রিপোর্টটা কোন উপায়ে আসল বলে প্রমাণ করবে, তাহলে আমি একটা ব্যবস্থা করতে পারতাম, মানে প্রমাণ আটকাবার ব্যবস্থা। কিন্তু আমি তো সেটাও। কোন এক ডাক্তারবাবুকে ফোন করছিল, কি রিপু দমন না রিপু দলন কি একটা নাম, ওই পোস্টমর্টম রিপোর্টে যা সইটা আছে। হ্যাঁ অর্ণববাবু, বুঝতে পেরেছি। রিপু দলন চট্টোপাধ্যায়, বুঝতে পেরেছি। ঠিক আছে, একটা কাজ করুন, আপনি ফোনটা রাখুন, আমি ব্যবস্থা করছি। আপনি চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করছি। আপনি রাখুন ফোনটা, ছাড়ুন। হ্যাঁ দাদা বলুন, আপনি ফোন করলেন যে? আমি তো আপনাকে এসএমএস করেছিলাম। এই তিওয়ারি, যেটা আমি বলছি সেটা শোনো তো, এত বেশি কথা বলো না। যেটা বলছি শোনো, তোমার যত লোকজন আছে না, ঠিকঠাক লোকজন, তাদেরকে জড়ো করো। হ্যাঁ, ওই কাতি হাসপাতালে রিপুদলন চট্টোপাধ্যায় বলে একজন ডাক্তার আছেন। হ্যাঁ, উনি কোর্টে আসতে চাইছেন। কোর্টে যেন উনি আসতে না পারেন, যে করে হোক ওনাকে ওখানে আটকাও। বুঝতে পেরেছো? ওনাকে আটকাও। যাও। হ্যাঁ, ছাড়ো। হ্যাঁ দাদা। বাবারে, এত টেনশন তো আগে কখনো হয়নি। জয় মা।